বনে টুনি পাখি তার বাবা রাজু টোনার সাথে বসবাস করত। রাজু টোনা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, তাই সারাদিন শুয়ে বসে তার দিন পার করত। এদিকে টুনি এবারে ওবারে চেয়ে চেয়ে কিছু খাবার জোগাড় করে তার বৃদ্ধ বাবাকে খাইয়ে কোনো রকমে তাদের দিন পার করছিল। একদিন, বাবা, ও বাবা, বনের কোনো পাখি আর খাবার দিতে চায় না। সবাই আমাকে দেখলেই ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে যে আমি কোনো কাজ জোটাতে পারিনি, কিভাবে এখন আমাদের দিন চলবে বলো তো বাবা? টুনির এমন কথা শুনে রাজু টোনা বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকে, মারে, আমি তোর এত হতভাগী বাবা যে অভাবের কারণে তোকে না দিতে পারছি বিয়ে, আর না বসিয়ে খাওয়াতে পারছি, অথচ তুই কষ্ট করে অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে আনছিস, আর আমি সেই খাবারগুলো বসে বসে খাচ্ছি। এভাবে কেন বলছো বাবা? আমি যে তোমারই মেয়ে। তুমি কোনো চিন্তা করো না, আমাদের সুখের দিন একদিন না একদিন আসবে। আর আজ আমি বনের ওই দক্ষিণ কোণে যাব, গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। তুমি নিশ্চিন্তে থাকো বাবা। টুনি তার ভাবনা মতো বনের দক্ষিণ কোণে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। আর পথের মধ্যে যেতে যেতে ক্লান্ত হয়ে একটা ছোট্ট কলা গাছের নিচে বসে পড়ে টুনি। আর সে বলতে থাকে, হে ঈশ্বর, কষ্ট করার জন্যই কি আমার জন্ম হয়েছে? আর কোথায় যাব? কোথায় গেলে একটু সুখের দেখা পাবো ঈশ্বর? আজ গরিব বলে দুমুঠো খাবার খেয়ে কি বেঁচে থাকার অধিকার নেই? তুমি আমাকে মৃত্যু দাও ঈশ্বর, মৃত্যু দাও। টুনি যখন মনের দুঃখে এসব কথা বলছিল, তখনই টুনির পাশে থাকা কলা গাছটি কথা বলে ওঠে। আহা, তোর বুঝি অনেক কষ্ট, তাই না? তাই তুই এভাবে বলছিস? তোর মুখ দেখেই আমি বুঝতে পেরেছি। বল, তোর কি হয়েছে? আমি তোকে সাহায্য করব। হঠাৎ করে টুনি ছোট্ট কলা গাছের কথা শুনে একেবারে চমকে ওঠে আর ভয় পেয়ে যায়। এরপর টুনি তার সমস্ত ভয় কাটিয়ে কলা গাছকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে কলা গাছ বলে, ও, তবে এই ব্যাপার? তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। আমি হলাম জাদুই কলা গাছ, সবার চাহিদা মতো প্রয়োজন মেটাতে পারি আমি। তুই আমাকে এখান থেকে নিয়ে গিয়ে তোর বাড়িতে রোপণ কর। আমি বড় হয়ে তোকে অনেক কলা দেব। সেই কলা বিক্রি করে তুই অনেক টাকা পাবি, আর তোর সব অভাবও দূর হয়ে যাবে। কলা গাছের এমন কথা শুনে টুনি অনেক খুশি হয়, আর কলা গাছটাকে উপড়ে নিয়ে টুনি সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। আর টুনি কলা গাছের ব্যাপারে তার বাবাকে সব কথা খুলে বলে। তারপর টুনি সেই ছোট্ট কলা গাছটিকে তার বাড়ির আঙ্গিনায় রোপণ করে। আর প্রতিদিন টুনি কলা গাছের যত্ন পরিচর্যা করতে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর ছোট্ট কলা গাছটি একটি বিশাল কলা গাছে পরিণত হয়। এরপর সেই কলা গাছে অনেক কলা ধরে, আর টুনি তা দেখে ভীষণ খুশি হয়। তখন টুনি বলে, ও মা, এত কলা ধরেছে, আমি তো সব কলা বাজারে বিক্রি করে দেব। ঈশ্বর অবশেষে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। আর কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার কলা গাছ দিয়ে সাহায্য করার জন্য। এরপর টুনি একটি ঝুড়িতে করে পাকা কলাগুলো পেড়ে নিয়ে বাজারে চলে যায়, আর সেই কলা বিক্রি করতে থাকে। কলা নেবে গো কলা, পাকা পাকা সুমিষ্টি কলা নিবে গো, নিয়ে যাও নিয়ে যাও, আমার কাছে সুন্দর সুন্দর কলা আছে। কিরে টুনি, তোর আবার কলা গাছ কোথায়? নতুন রোপণ করেছিস বুঝি? দেখি এক ঝুঁকি কলা, দেখি খেয়ে কেমন মজা। তো কত করে দাম রে তোর কলার? এক ঝুঁকি 10 টাকা করে গো দাদা। একবার খেয়েই দেখো না, আমার কলার যে স্বাদ তোমার মুখে লেগেই থাকবে। এ কথা বলে টুনি কবুতরকে এক ঝুঁকি কলা দেয়।
এভাবেই দেখতে দেখতে টুনির ঝুড়ির সব কলাগুলো নিমেষেই বিক্রি হয়ে যায়, আর টুনি কলা বিক্রি করে অনেক টাকা পায়। এভাবেই টুনি প্রতিদিন ওই জাদুই কলা গাছ থেকে কলা পেড়ে নিয়ে বাজারে বিক্রি করত। কিন্তু একসময় বাজারে দিন দিন কলার চাহিদা কমতে শুরু করে, কারণ তখন বনের মধ্যে গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। আর প্রচন্ড গরম থাকার কারণে সব পাখিরা নারকেল জল খুঁজতে থাকে। আজ সারাদিন কলাগুলো নিয়ে বসে আছি, কিন্তু একটা কলাও বিক্রি হলো না। আমার কলাগুলো যে পচে যাচ্ছে। বনের সবাই তো আমার কাছে কলার বদলে নারকেল জলের খোঁজ করছে। এখন আমি নারকেল কোথায় পাবো? হে ঈশ্বর, তুমি কি আবার আমাকে পথের ফকির বানাবে? এ কথা বলে টুনি কলার ঝুড়ি নিয়ে বাজারেই বসে থাকে, কিন্তু তার একটা কলাও বিক্রি হয় না। এভাবেই বাজারে কলার চাহিদা কমতে থাকে আর নারকেলের চাহিদা বাড়তে থাকে। এরপর টুনির কলা বিক্রি করা বন্ধ হয়ে যায়। একদিন কলা গাছ টুনিকে বলে, টুনি, তুই আর আমার কলা বিক্রি করতে বাজারে নিয়ে যাস না কেন রে? দেখেছিস আমার কত কলা পেকে গেছে আর পেকে পেকে ঝুলে আছে। এত কলার ভারে তো আমি কদিন পর ভেঙেই যাবো রে। না গো কলা গাছ, তোমার কলার আর আমার এখন কোনো দরকার নেই। বাজারে এখন কেউ কলা নেয় না গো, সবাই নারকেল খোঁজে, কারণ গরমের সময় সব পাখিরা নারকেলের জল পান করে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না রে। তুই হয়তো ভুলে গিয়েছিস আমি একটা জাদুই কলা গাছ, যে কলা ছাড়াও আমি নারকেলও দিতে পারি। কিন্তু আমার গাছে নারকেল ধরাতে হলে তোকে একটা কঠিন কাজ করতে হবে। কি কাজ বলো আমাকে? তুমি যা করতে বলবে আমি তাই করব। শোন তবে বলছি, ওই বনের উত্তরে একটা লাল পাহাড় আছে, আর ওই লাল পাহাড়ের পাদদেশে লাল একটা গোলাপ ফুল আছে। সেই লাল গোলাপ তুলে এনে সেটা রস করে যদি আমার কলা গাছের গোড়ায় দিতে পারিস, তবেই আমার গাছ থেকে নারকেল হবে। তবে সাবধান, ওই গোলাপের চারপাশে অনেক কাঁটা আছে, কিন্তু একটা কাঁটাও যদি তোর শরীরে ফোটে তবে তোর মৃত্যুর সমান যন্ত্রণা হবে রে। আমি পারবো আনতে সেই লাল গোলাপ, আমার সংসার যে চলছেই না। বাবার ঔষধ কিনতে হবে। তোমার কাছে নারকেল না পেলে যে আমাকে না খেয়ে মরতে হবে গো। আমি আজকেই ওই লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। এই কথা বলে টুনি বনের উত্তরে লাল পাহাড়ের উদ্দেশ্যে যেতে থাকে। অবশেষে 3 দিন 3 রাত পার করে টুনি সেই লাল পাহাড়ের পাদদেশে পৌঁছায়, আর টুনি সেই লাল গোলাপটি দেখতে পায়। টুনি যেই না গোলাপের দিকে হাত বাড়ায়, গোলাপের কাঁটাগুলো টুনির হাতে বিঁধে যায় আর রক্ত পড়তে থাকে। আর টুনি যন্ত্রণায় চিৎকার করতে করতে বলে, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার তো মনে হচ্ছে আমার হাতে কাঁটা ফোটেনি, মনে হচ্ছে কেউ যেন আমার শরীর থেকে হাতটাই আলাদা করেছে। না, যে করেই হোক এই লাল গোলাপ ফুল আমাকে নিয়ে যেতেই হবে। এই কথা বলে টুনি তার ক্ষতবিক্ষত হাত নিয়ে লাল গোলাপটি তুলে তার বাড়িতে চলে আসে, আর সেই ফুলের রস তৈরি করে কলা গাছের গোড়ায় দেয়। আর কলা গাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে সেই কলা গাছে নারকেল ধরে। এ দেখে তো টুনি ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি সেই কলা গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে বাজারে চলে যায় আর নারকেল বিক্রি করে অনেক টাকা লাভ করে। দিন দিন টুনির উন্নতি হতে থাকে। আর এই দেখে বনের এক দুষ্ট লোভী যজ্ঞ কাক অনেক হিংসে করত। সে মনে মনে বলতে থাকে, হিংসে হিংসেতে শরীর একেবারে জ্বলে যাচ্ছে আমার। ওই গরিব টুনি পাখি নারকেল বিক্রি করে কি করে এত ধনী হয়ে গেল? তার নারকেলে কি এমন আছে? আজ রাতেই আমি ওই কলা গাছের নারকেলগুলো সব হাতিয়ে নেব। এ কথা বলে যজ্ঞ কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এরপর রাত হলে যজ্ঞ কাক টুনি সেই কলা গাছের কাছে যায়, আর কলা গাছে নারকেল দেখে যজ্ঞ কাক ওই কলা গাছের নারকেলে হাত দিতে ধরে।
আর ঠিক তখনই যজ্ঞ কাকের শরীরে আগুন ধরে যায় আর যজ্ঞ কাক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, মরে গেলাম গো, মরে গেলাম। আমার শরীরে আগুন লেগে গেছে, জ্বলে গেলাম গো, জ্বলে গেলাম। তুই আমার নারকেলে লোভের বশে হাত দিতে এসেছিস তাই না? দেখ তোর শাস্তি কি হলো, তুই পুড়ে ছাই হয়ে যাবি এখন। খুব মজা হবে আমার শয়তান যজ্ঞ কাক। এভাবেই যজ্ঞ কাক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পুড়ে ছাই হয়ে যায় আর সে তার লোভের শাস্তিও পেয়ে যায়। আর এরপর থেকে টুনি তার বৃদ্ধ বাবা রাজু টোনাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। যজ্ঞ আর টোনা ছিল দুই বন্ধু। ওরা দুই বন্ধু দুই পরিবারকে নিয়ে বসবাস করত। একদিন সকালবেলা, কি গো তুমি এভাবে বসে আছো কেন? হ্যাঁ, কাজে যাবে না? বনে তো এখন কোনো কাজ নেই গো গিন্নি, আর আমরা গরিব বলে আমাদের কেউই কাজ দিতে চায় না। বনের পাখিরা যদি তোমাকে কোনো কাজ না দেয় আর তুমিও যদি কোনো কাজ না করো, তাহলে আমরা খাবো কি বলো তো? এদিকে আবার বর্ষাকালও চলে আসছে, ঘরটা যে আমাদের বেশ পুরনো। ওগো, কষ্ট করে কোনো কাজ করে ঘরটা ঠিক করার কোনো একটা ব্যবস্থা করো না গো, নইলে যে বৃষ্টিতে ভিজে আমাদের দিন রাত কাটাতে হবে। আরে তুমি তো বেশ ভালো কথাই বলেছো গিন্নি। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি যজ্ঞ কাককে সাথে নিয়ে কাজ খুঁজতে যাই। কি ব্যাপার রে, এত অস্থির হয়ে আসলি যে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হব না তো কি হব বলতো? বনের পাখিরা যে কোনো কাজই দিচ্ছে না, তার উপর বর্ষাকাল ধেয়ে আসছে। ঘরটা তো মেরামত করতে হবে বল, এদিকে হাতে যে কোনো টাকাও নেই। আরে বন্ধু, আমারও তো একই অবস্থা। চল বন্ধু, হাত পা ধরে হলেও একটা কাজ নেই, নইলে যে আমাদের ভবিষ্যতে অনেক কষ্ট করতে হবে রে। চল চল বেরিয়ে পড়ি। এরপর ওরা দুই বন্ধু বনের পাখিদের কাছে কাজ চাইতে যায়, কিন্তু বনের পাখিরা ওদের কোনো কাজ দেয় না। ওরা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, ঘর ঠিক করার কোনো উপায় পেয়েছো? দিয়েছে কাজ বনের পাখিরা? না গিন্নি, বনে সবাই অনেক স্বার্থপর, তাই আমাদের দুই পরিবারকে কেউ সাহায্য করতে চায় না। তবে তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় আমরা পেয়ে যাব। ঘরে চলো, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবে, চলো। ওরা ঘরে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রচন্ড বেগে বনে বাতাসের সাথে বৃষ্টিও শুরু হয়ে যায়, আর সেই ঝড়ে টোনা আর যজ্ঞুর ঘরটা ভেঙে পড়ে যায়। ঝড় থামার পর টোনা আর টুনি কান্না করতে থাকে। হায় হায়, এটা কি হয়ে গেল? এবার এবার আমরা কি করব? গিন্নি, ও গিন্নি, আমার মাথায় তো কিচ্ছু আসছে না গো। হে সৃষ্টিকর্তা, আমাদের তুমি সাহায্য করো সৃষ্টিকর্তা। বলেছিলাম আমি আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখতে, যাতে করে এমন কিছু হলেও আমরা ঘরটা তাড়াতাড়ি ঠিক করতে পারি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার এই বৃষ্টির দিনে কোথায় আমরা আশ্রয় নেব? গিন্নি শান্ত হও, যা হওয়ার হয়েছে। আমি আজকেই টোনা সহ অন্য বনে যাব কাজ খুঁজতে, তারপর দুদিনেই নতুন ঘর তৈরি করব। তুমি সাবধানে থেকো, আমি টোনার ওখানে যাচ্ছি। টোনা, বন্ধু টোনা, তোরও ঘর ভেঙেছে, আমারও ঘর ভেঙেছে। এই দুঃখের দিনে এমন করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চল বন্ধু, আমরা কাজ খুঁজতে অন্য বনে যাই। অন্য বনে গেলেই কি আমরা কাজ পাবো রে? অবশ্যই পাবো, কারণ অন্য বনে কাজের পাখির অনেক চাহিদা। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তাহলে চল, তাড়াতাড়ি চল। টোনার যজ্ঞ অন্য বনের দিকে যেতে থাকে। যেতে যেতে ওরা নিজের বন পেরিয়ে অন্য বনে চলে যায়। আমাদের বনের তুলনায় এই বনটা অনেক ঘন, তাই না রে? আমার মনে হয় এই বনে কোনো পাখি বাস করে না। দেখ দেখ যজ্ঞ, এই বনে কত মোটা মোটা গাছ। আরে যজ্ঞ, আমরা আবার কোনো ভুল বনে চলে আসিনি তো? পাগলের মতো বোকা বোকা কথা না বলে চল তাড়াতাড়ি সামনে। ওরা চলতেই থাকে।
হঠাৎই যজ্ঞর চোখে দুটো গোলাপ ঘর পড়ে। ওই দুই ঘরের মধ্যে একটা ঘর ছিল সোনার রঙের, আর একটা ঘর ছিল রূপোর রঙের। টোনা, ওই দেখ দুটো গোলাপ ঘর। চল চল আমরা ওই ঘরে যাই। মনে হচ্ছে ওই গোলাপ দুটো ঘরে কেউ থাকে না। আর কি অদ্ভুত দেখাচ্ছে ঘর দুটোকে, দেখ। এরপর ওরা গোলাপ ঘরের কাছে যায়। আমাদের আর টাকা উপার্জন করে ঘর বানানোর দরকার নেই। আজ থেকে আমরা দুই পরিবার দুই গোলাপ ঘরেই থাকবো, কি বলিস? গোলাপ ঘর দুটোকে দেখে মনে হচ্ছে এই ঘর দুটো জাদুর। আমি তো এই সোনার গোলাপ ঘরটাই নেব, কারণ রূপার চাইতে সোনার দাম যে অনেক বেশি। কি রে টোনা, কিছু বলছিস না যে? থাকবি না এই ঘরে? থাকবো না কেন? এমন সুযোগ পেলে কেউ কি হাতছাড়া করে নাকি বল? তা যজ্ঞ শোন, আমি এই সোনালী রঙের গোলাপ ঘরটা নেব, বুঝেছিস? না, আমি আগে দেখেছি, আমি এই সোনার ঘরটাই নেব। আর এই বনে আসার পরিকল্পনাটা আমারই ছিল। না, এটা আমার পরিকল্পনা ছিল, কারণ আমি যদি তোর সঙ্গে না আসতাম তাহলে কিন্তু তুইও আসতি না। তাই এই সোনালী রঙের গোলাপ ঘরটা আমার। এই কয়েনটা দিয়ে টস করব, যে জিতবে সে এই সোনালী ঘরটা নেবে। আমি এই কয়েনের উপরের অংশ নিলাম, বুঝেছিস? আর তুই নিচের অংশ। যজ্ঞ কয়েনটা নিয়ে টর্চ করে, আর সেই টর্চে যজ্ঞ জিতে যায়। আমি জিতেছি, তাই এই সোনালী রঙের ঘরটা আমার, বুঝেছিস? তুই খবরদার আমার এই সোনালী রঙের ঘরের আশেপাশে আসবি না। আমি এখন তোর চাইতে ধনী। হা হা হা। যাই আগে গিন্নিকে নিয়ে আসি। গরিবটাও না, খবরদার আমার গোলাপ ঘরে ঢোকার চেষ্টাও করবি না। আমি গরিব নই, তুই বুঝেছিস? বর্তমান বাজারে রূপোরও অনেক দাম। গিন্নি, তুমি আর কেঁদো না, আমি তোমাকে নিতে যাচ্ছি। ওরা দুজন দুজনের স্ত্রীকে নিয়ে আসে। যজ্ঞর পরিবার সোনালী গোলাপ ঘরে প্রবেশ করে, আর টোনার পরিবার রূপালী গোলাপ ঘরে প্রবেশ করে। যজ্ঞ গোলাপ ঘরে প্রবেশ করে দেখে গোলাপ ঘরে কিচ্ছু নেই, ঘরটি একদম ফাঁকা। এদিকে টোনাও সে একই দৃশ্য দেখে, যে তাদের ঘরেও কিচ্ছুটি নেই। কোথায় কোথায় তোমার সোনা দানা? এই তো দেখছি একদম ফাঁকা। তুমি না বলেছিলে যে গোলাপ ঘরের ভিতরে নাকি সোনা দানায় ভর্তি? আমি তো গোলাপ ঘরটা বাইরে থেকে দেখেই ভেবেছিলাম। হায় হায়, এই রূপোর গোলাপ ঘরটাতেও তো একদম কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তার মানে নিশ্চয় যজ্ঞর ওই ঘরে অনেক সোনাদানা আছে। টোনা, বলছি কি, এভাবে হাত গুটিয়ে না বসে থেকে চলো চলো আমরা ওদের ঘরে গিয়ে আক্রমণ করি। মানে ওদের ঘরটা আমরা ভেঙে দেই। আমরা তো ওদের ঘরে প্রবেশ করে কোনো সোনাদানা নিতে পারবো না, তার থেকে ভালো ওদের ঘরটা ভেঙে দিয়ে আমরা সোনাদানা নেব। ঠিকই বলেছো তুমি গিন্নি, চলো চলো, আর দেরি করা যাবে না, নইলে আবার ওরা সোনাদানা সব বিক্রি করে দেবে। এরপর টোনা আর টুনি লাঠি নিয়ে গোলাপ ঘর থেকে বের হয়। গিন্নি, তাড়াতাড়ি লাঠি নিয়ে বাইরে চলো, আমাদের ঘরে তো কিচ্ছু নেই। তার মানে টোনার গোলাপ ঘরে অনেক কিছু আছে। চলো চলো, ওই ঘরটা ভেঙে আমরা সোনা দানা ছিনিয়ে নেব, নইলে যে টোনা আমার থেকেও ধনী হয়ে যাবে। যজ্ঞ আর কণিকা লাঠি নিয়ে টোনার গোলাপ ঘরের কাছে যায়, আর অন্যদিকে টোনা আর টুনিও লাঠি নিয়ে যজ্ঞদের ঘরের সামনে যায়। গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এই ঘরে আঘাত করতে থাকো। অন্যদিকে যজ্ঞ কি হলো গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? ওদের গোলাপ ঘরে আঘাত করো। দুই পরিবার দুই গোলাপ ঘরকে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে এক পর্যায়ে গোলাপ ঘর দুটো অদৃশ্য হয়ে যায়, আর ওরা চোখাচোখি করতে থাকে। আরে আরে, সোনালী গোলাপ ঘরে তো কোনো সোনা দানা নেই। এই রূপোর ঘরের জায়গায় তো কোনো সোনা বা রূপও নেই। আর এই গোলাপ দুটো ঘর কোথায় উধাও হয়ে গেল? কে রে কে? আমার দুটো গোলাপ ঘর কে ধ্বংস করলি? কার কার এত বড় সাহস? এই, তোরাই ধ্বংস করেছিস তাই না? কেন রে, কেন ধ্বংস করেছিস বল? একই কে কে তুমি? আর গোলাপ ঘর দুটো তোমার হলো কি করে? গোলাপ ঘর দুটো যে আমি আমার শক্তি অর্জনের জন্য তৈরি করেছিলাম, আর আমি ঘর দুটো রেখে আমার শিকার খুঁজতে গিয়েছিলাম।
তোরা কিনা লোভে পড়ে আমার ঘর দুটোকে ধ্বংস করেছিস। তবে তো আজ তোদের শেষ দিন। আমরা না বুঝে ভুল করেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের কোনো ক্ষতি করো না। হ্যাঁ হ্যাঁ রাইনি, আমাদের তুমি ছেড়ে দাও আমাদের, আমরা তোমার দুটো পায়ে ধরি। আমার মাঝে কোনো দয়া মায়া নেই, তোরা তোদের শাস্তি পাবি। এরপর ডাইনি ওদের ধরে খেয়ে ফেলে। কি টোনার পাশে এই মেয়েটা কে? ও হলো টোনার ছোট বউ আর তোমার সতীন টুনি। মানে তো কি টোনা, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আরেকটা মেয়েকে কেন বিয়ে করেছো? হ্যাঁ, আর তাছাড়া তুমি কোন সাহসে এই কাজ করেছো? আর এই মেয়ে, তুই লজ্জা করছে না অন্যের স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতে? বেরিয়ে যা বলছি। এত কষ্ট করে টাকা খরচ করে বিয়ে করেছি কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নাকি? হ্যাঁ, তোর ভালো না লাগলে তুই বেরিয়ে যা। তবে রে, তুই আমার বাড়িতে এসে কিনা আমাকে বলছিস বেরিয়ে যেতে? টোনা, ও টোনা, তুমি দাঁড়িয়ে এসব দেখছো, কিছু বলবে না? কি আর দেখবো, তুমি তো আমাকে বিয়ে করতেই বলেছিলে নাকি, তাই তো আমি বিয়ে করেছি। আর তুমি তো রাগ করে তোমার বাপের বাড়িতেই চলে গিয়েছিলে, তাহলে আবার কেন ফিরে এলে শুনি? এটা আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, তাই আমার যখন ইচ্ছে আমি রাগ করে বাপের বাড়িতে চলে যাব, আবার যখন ইচ্ছে তখন আবার ফিরে আসবো। তাতে তোমার কি টোনা? হ্যাঁ, ইস, মনে হয় যেন মামার বাড়ির আবদার পেয়েছে। টোনা, তুমি এখন একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এই শোন, আমি আমার স্বামীর সাথে কথা বলছি, বুঝেছিস? তার মাঝখানে তুই কেন নাক গলাচ্ছিস? হ্যাঁ, তুই যদি আর একটা কথা বলেছিস তাহলে আমি তোর মাথার চুল একটা করে চুলে ছিড়বো। তুই আমার চুল ছিঁড়ে দিবি আর আমি তোকে মাথা পেতে দিয়ে বসে থাকবো? আয় দেখি আয়, তুই আমার কত চুল ছিঁড়তে পারিস। এই তোমরা দুজন থামো বলছি। আর মা, তুমি টুনিকে ঘরে নিয়ে যাও তো, আমি মুন্নিকে ঘরে নিয়ে যাচ্ছি। তুই কান খুলে শুনে রাখ, আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এটা এখন থেকে আমার সংসার, তাই আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। এরপর ওরা দুজন দুদিকে চলে যায়। হ্যাঁ, দুটো খিদে জ্বালায় থাকতে পারছি না, তারপরে আবার ওই সতী আমার মাথাটা খারাপ করে দিল। শোনো না আমার বউ, আমার লক্ষ্মী বউ, আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। তাই না, বলো। তাই এখন থেকে তুমি বড় বউয়ের সঙ্গে একদম ঝগড়া করবে না। শোনো, তুমি ওকে বলে দিবে ও যেন আমার সঙ্গে আর ঝগড়া না করে, কেমন? আচ্ছা বলে দিব, কিন্তু তুমি ওর মাথাটা ঠান্ডা করো মুন্নি। আচ্ছা ঠিক আছে, এবার যাও তো, আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসো তো। বাইরে থেকে খাবার মানে তুমি রান্না করবে না? আমি তো আজকে তোমার বাড়িতে বউ হয়ে এলাম, আর আজকে কিনা আমি তোমাকে রান্না করে খাবো? প্রতিদিন বাইরে থেকে খাবার কেনার যে আমার অত টাকা নেই। আচ্ছা, তুমি শুধু আজকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসো, কালকে থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কেমন? এরপর টোনা খাবার কিনতে বাইরে চলে যায়। আর এইদিকে টুনি রেগে গিয়ে মোড়লের কাছে যায় আর মোড়লকে ডেকে নিয়ে বাড়িতে চলে আসে। টোনা, এই টোনা, তুই তোর ঘরে বউ রেখে আবার কেন বিয়ে করেছিস বলতো? আমার বড় বউ আমার সঙ্গে শুধু ঝগড়া করতো, আর কোনো কিছু হতে না হতেই বাপের বাড়িতে চলে যেত। এইসব সহ্য করতে না পেরে আমি আবারও দ্বিতীয় বিয়ে করেছি। কাজটা যে তুই বড্ড ভুল করেছিস রে, সেটা কি তুই জানিস? কি আর বলবো মোড়ল মশাই, তখন যে আমার মাথাটা একদম ঠিক ছিল না। ঠিক আছে, তা টুনি, তুমি কি তোমার স্বামীর সাথে থাকতে চাও? হ্যাঁ মোড়ল মশাই, আমি থাকতে চাই। আর মুন্নি, তুমি কি তোমার স্বামীর সাথে থাকতে চাও? হ্যাঁ মোড়ল মশাই, আমিও থাকতে চাই। তো না, দুই বউই যখন তোর সাথে থাকতে চায়, তখন তুই বরং এই দুই বউকে তোর ঘরে তুলে নে। মোড়ল মশাই, আমার তো একটা ঘর, তাই টুনি কিছুদিন মায়ের সাথে থাকুক। আমি মায়ের সাথে থাকবো না, আমি তোমার বউ, তাই আমি তোমার সাথেই থাকবো। টোনা, তাহলে মুন্নি, তুমি না হয় থাকো মায়ের সাথে। না টোনা, আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবো না। হয়েছে, এবার থামো তোমরা। যতদিন না পর্যন্ত তোমরা নতুন কোনো ঘর দিতে পারবে, ততদিন ওই একটা ঘরেই তোমরা দুজন তোনার সাথেই থাকবে। আর আমার এই কথাটা যদি না মানা হয়, তাহলে আমি তোমাদের পরিবারকে একদম জঙ্গল ছাড়া করব, এই বলে দিলাম। না মোড়ল মশাই, দয়া করে এই কথা বলবেন না। আমার ছেলে তার দুই বউকে নিয়ে এক ঘরেই থাকবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তবে আমি চলি। রাত তো অনেক হয়েছে, এবার আমাদেরকে ঘুমাতে হবে। টুনি, তুমি মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ো। কেন কেন আমি কেন মেঝেতে থাকবো? আমি মেঝেতে থাকতে পারবো না, আমি আমার বিছানাতেই শোবো। তাহলে মুন্নি, তুমি না হয় মেঝেতে থাকো। আমি মেঝেতে ঘুমাতে পারবো না, আমার এমনি বাতে ব্যথা, আর আমি মেঝেতে ঘুমাবো? কিছুতেই আমি পারবো না। হ্যাঁ গো টোনা, তুমি কোন বুড়িকে বিয়ে করে নিয়ে এসেছো বলো তো, যে কিনা এখনই বাতের ব্যথায় মরছে? এই মুখ সামলিয়ে কথা বল, আমি সুন্দরী জগতে একটা মেয়ে। তুই যদি আমাকে একবার বুড়ি বলেছিস তো, তোকে বুড়ি বললে তুই কি করবি আমাকে শুনি? দেখবি দেখবি কি করবো, তাহলে দেখ। এরপর ওরা দুজনে মারামারি শুরু করে দেয়। এই তোমরা দুজন থামো বলছি, থামো। তোমাদের দুজনের এই চুলোচুলি আমার একদম ভালো লাগছে না। তোরা যদি আরেকবার ঝগড়া করতে থাকিস তাহলে তোদেরকে লাঠি মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। যা, এবার তোরা বিছানায় গিয়ে শুয়ে পড়, আমি মেঝেতেই শুয়ে পড়ছি। ঠিক আছে ঠিক আছে, তোমার আদরের ছোট বউকে বলে দিও ও যাতে আমার কাছে না আসে। তোর কাছে যা, আমার বই গেছে। এরপর টোনার দুই বউ ঝগড়া থামিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে, আর এদিকে বেচারা টোনা মশার কামড় খেয়ে মেঝেতেই শুয়ে পড়ে। এই তুই সরে যা, আমি আজকে টোনার জন্য রান্না করব, বুঝেছিস? টোনা আমার হাতে রান্না খেয়ে অফিসে যাবে। এই চুপ, তুই এখান থেকে সরে যা, টোনা আমাকে বেশি ভালোবাসে। টোনা আমার হাতে তুই খাবে, তাই আমি আগে রান্না করব। তোকে বলেছি না আমি আগে রান্না করব। সকাল সকাল উঠে তোমরা কেন এভাবে চিৎকার চেঁচামেচি করছো বলো তো? এই সকালবেলা চিৎকার চেঁচামেচি করে জঙ্গলের পাখিদের না ডাকলেই কি নয়? এমন দুটো ঝগড়ুটে বউ বিয়ে করে এনে আমার ছেলেটা মান সম্মান একদম ডুবিয়ে দিল। শোনো শোনো, এবার তোমরা দুজন ঘরে চলে যাও, আমি সবার জন্য রান্না করব, তোমাদের কাউকে আর রান্না করতে হবে না। মিনুর কথা মতো টুনি আর মুন্নি সেখান থেকে চলে যায়। এটা আমার সংসার, আমার সংসারে আমি অন্য কাউকে সহ্য করব না। ওকে তো বাড়ি থেকে বের করতেই হবে, কিন্তু আমি কি করব? ওনা তো কিছুতেই ওকে বাড়ি থেকে বের হতে দেবে না। পেয়েছি পেয়েছি আমি একটা বুদ্ধি, আমি ওকে চিরতরে এই পৃথিবী থেকে তাড়িয়ে দেব। মা, আমাকে 2 কাপ চা দিন, আমি বরং টোনা আর মুন্নিকে দিয়ে আসি। বাবা, তোমার মুখে এসব আমি কি কথা শুনছি বৌমা? যাক, তোমার মুখে এমন কথা শুনে আমার যে খুব ভালো লাগলো। যাও যাও, নিজের হাতে চা বানিয়ে নিয়ে যাও। এরপর টুনি 2 কাপ চা বানায়, আর মিনুর আড়ালে সেই চায়ে বিষ মিশিয়ে দেয়। মেরে মুন্নি নে তোর চা। বাপরে, তুই নিয়ে আমার জন্য চা? তা যাক, ভালো হয়েছে, 1 কাপ চায়ের খুব প্রয়োজন ছিল রে আমার। তুই খেয়ে নে রে, আমি বরং টোনাকে চা দিয়ে আসি। এরপর টুনি বাইরে বেরিয়ে আসে, আর দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে মুন্নিকে দেখতে থাকে। এদিকে মুন্নি টুনিকে বিশ্বাস করে বিষ মেশানো চাটি খেয়ে নেয়। মুন্নি, এবার তো তুই শেষ। আর এই 1 কাপ চা আমি অতিরিক্ত নিয়েছিলাম। যদি তুই ওই 1 কাপ চা নষ্ট করিস তাহলে তোকে এই চাটা খাওয়াতাম, কিন্তু তুই তো ভালো মেয়ের মতো খেয়েও নিলি, আর কিছুক্ষণের মধ্যে তুই হয়তো মরেও যাবি। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর এদিকে টোনাও চলে আসে, আর ততক্ষণে মুন্নিও মারা যায়। মুন্নি, মুন্নি, ওঠো মুন্নি। এ কি মুন্নি, তুমি শুয়ে আছো কেন? মুন্নি, কথা বলো মুন্নি। এ কি মুন্নি, কথা বলছে না কেন? মা, মা, তুমি একটু ঘরে এসে দেখো তো, মুন্নি কথা বলছে না। মা, এ মা, মুন্নি তো মরে গেছে, তাও আবার চা খেয়ে, কিন্তু এই চা তো টুনি বানিয়েছিল। টুনি, টুনি, তুই মুন্নিকে মেরে ফেললি? মেরে ফেলেছি, বেশ করেছি। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিতে পারবো না, কাউকে না। কিন্তু কোনো খুনিকে আমি নিজের বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনবো, এক্ষুনি। না না টোনা, তুমি এমনটা করো না, আমি যে তোমাকে অনেক ভালোবাসি টোনা, দয়া করো এমনটা করো না। টোনা টুনির কোনো কথাই শোনে না, সে পুলিশকে ফোন করে, আর সাথে সাথে পুলিশ এসে টুনিকে ধরে নিয়ে যায়। এদিকে টোনা আর মিনু ফাঁকা বাড়িতেই পড়ে থাকে।